আচ্ছা খেয়াল করেন যে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি একটু সি প্যানেল সম্পর্কে ধারণা নিব আমরা। হ্যাঁ, সি প্যানেল বলতে কি বুঝি? হ্যাঁ, আমাদের আগে বুঝতে হবে কি, আমাদের মনে করেন কি লোকাল, আমরা ডোমেইন হোস্টিং কি বুঝি? ডোমেইন হোস্টিং কি বোঝেন আপনারা? ডোমেইন, ডোমেইন এন্ড হোস্টিং। কে? ফাহাদ। আচ্ছা, ডোমেইন হোস্টিং বলতে আমরা কি বুঝতেছি? দেখেন, ডোমেইন বললে আমরা বুঝি কি একটা ওয়েবসাইটের নাম, ঠিক আছে? যেমন মনে করেন যে আমি একটু যদি লিখে সার্চ করি, এই যে বিডি হাউস রেন্ট, আমি যদি, এটা আমার একটা ডোমেইন, ঠিক আছে? তো মনে করেন কি এই যে বিডি হাউস রেন্ট আমি লিখে যখন সার্চ করলাম, খেয়াল করেন এই যে একটা ওয়েবসাইটের নাম আসলো, এটা মেইনটেনেন্স মোডে দেওয়া, কারণ এটা আমি এখনো কাজ করতেছি আর কি, এই জন্য মেইনটেনেন্স মোড অন রাখিছি। এখন এই যে ডোমেইনটা, খেয়াল করেন এই ডোমেইনটা আসলে, এই যে নামটা, এই যে ওয়েবসাইটের নামটা, এটাকে বলা হয় ডোমেইন। এবং সবসময় মাথায় রাখবেন যে ডোমেইনটা সবসময় কি হয়, একটা ইউনিক নেম হয়। ইউনিক বলতে যে দেখেন এই যে এইটুক ডট কম এর আগ পর্যন্ত এই যে বিডি হাউস রেন্ট, এই নাম সারা বিশ্বের ভিতর একটাই হবে। বোঝা কি গেল? যে এই নাম সারা বিশ্বের ভিতর জি জি একটা নামই হবে, বিডি হাউস রেন্ট। আপনি যদি গুগলে লিখে সার্চ করেন এই বিডি হাউস রেন্ট, দেখেন তাও আমারটা চলে আসবে। আমি যদি গুগলে লিখে সার্চ করি, খেয়াল করেন এটা যদি লিখে সার্চ করি আমারটাই আসবে। এই যে দেখেন এই যে আমার ডোমেইনটাই দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এর পাশাপাশি অন্যান্যটা দেখাবে, সমস্যা নাই, বাট ডোমেইন কিন্তু আমারটাই আসবে। কারণ কি, এক একটা ডোমেইন এক একটা ইউনিক নেমে তৈরি হয়, ঠিক আছে? এবং এই নামের আগে যদি আমরা একটু অন্য কিছু দিয়ে লিখি, যেমন মনে করেন কি এই যে বিডি হাউস রেন্টের আগে আমি মনে করেন কি দিলাম, এই যে রমজান ডট বিডি হাউস রেন্ট দিয়ে আমি এন্টার করলাম। খেয়াল করেন এই যে রমজান ডট বিডি হাউস রেন্ট, এই যে ডটের পরে বিডি হাউস রেন্ট আছে, মানে এইটাকে বোঝা যাচ্ছে একটা সাবডোমেইন। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, সাবডোমেইন হয় কি, সাবডোমেইনের আগে সবসময় মানে সাবডোমেইনের পরে সবসময় প্যারেন্ট ডোমেইনটা থেকে যায়। প্যারেন্ট ডোমেইন বলতে কি, আমরা যে ডোমেইনের আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট করতেছি, মানে অন্য আরেকটা ডোমেইন ক্রিয়েট করতেছি, সেটা সবসময় ওর সাথে কি প্যারেন্ট ডোমেইনটা লাগানো থাকে। যেমন এইটা বললাম যে রমজান ডট বিডি হাউস রেন্ট ডট কম, এখানে দেখেন এই বিডি হাউস রেন্ট এই ডোমেইনের আন্ডারে আমার এই রমজান নামের আরেকটা ডোমেইন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এটাকে বলা হয়েছে কি, ডোমেইন। তাহলে আমাদের কাজ করতে গেলে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, আমরা যখন ক্লায়েন্টের, আমরা কিন্তু আপাতত লোকাল সার্ভারে কাজ করতেছি, কিন্তু ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজটা দিবে, আমাদের কিন্তু লোকাল সার্ভারে কাজ করলে কাজ হবে না। কারণ কি, আমাদের ক্লায়েন্ট মনে করেন কি এরকম একটা ডোমেইনের অ্যাক্সেস দিবে, দিয়ে বলবে কি তুমি এইখানে কাজটা শুরু করো বা স্টার্ট করো। তাহলে আমি, আমাকে ডোমেইন দিলে আমি এর ভিতরে ঢুকে কিভাবে ব্যাকএন্ডে ঢুকে কাজ করব? সর্বপ্রথম এই রকমের পজিশনে আমাকে কি করতে হবে, আগে খেয়াল করতে হবে এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে কিনা বুঝবো কি করে? যে নামের পরে মানে ডোমেইনের পরে wp_admin, আমরা এইটাকে দিয়ে যখন এন্টার দিব, তখনই বুঝবো যে না আমাদের এটা আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে কিনা। কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকলে এখানে অ্যাডমিন প্যানেল আসবে কার জন্য? ওয়ার্ডপ্রেসের জন্য। এই যে দেখেন আমার লগইনের জন্য আসছে আর কি। লগইন করার পরেই দেন আমি হচ্ছে কি এখানে ঢুকতে পারবো, ঠিক আছে? তার মানে আমি বুঝতেছি যে না এটা ওয়ার্ডপ্রেস দিয়েই করা, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেস দিয়েই করা, দেন আমি ওইখানে ব্যাক এন্ড ইউজার অ্যাক্সেস দিয়ে ঢুকে কাজ করতে পারবো। বাট বিষয়টা হচ্ছে কি, আচ্ছা, বাট বিষয়টা হচ্ছে কি, যে যেহেতু আমি এখানে ঢুকে কাজটা করতে পারবো, তার মানে বুঝতেছি যে না এটা ওয়ার্ডপ্রেস আমার এখানে ই করতেছে। হ্যাঁ, দেখেন আমার এটা কিন্তু এই যে এই সাবডোমেইনের ভিতরেও কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, যার কারণে কিন্তু আমার এটা আসছে। আমরা কিন্তু এটা আপনাদের দেখাইছিলাম যে কিভাবে এগুলো, ওই যে কিভাবে কাজ করব আর কি, সেটা। যাই হোক, এখন মেইনলি হচ্ছে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এই ওয়ার্ডপ্রেসটা, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি আপাতত আমাদের লোকাল সার্ভারে। সে লোকাল সার্ভারে কিভাবে, আমাদের কম্পিউটারের একটা ফাইল ম্যানেজার ছিল, এই আমরা সেই ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে আমাদের যে জায়গায় জ্যাম্প ইনস্টল করা আছে, আর সের ভিতরে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি।
বাট লাইভ সার্ভারটা আসলে অনেক ইজি। ইজি বলতে কি, যে যখন আপনার একটা হোস্টিং থাকবে, এই যে ডোমেইনটা, এই যে মনে করেন এই যে ডোমেইনটা কোনো না কোনো হোস্টিং এর সাথে কানেক্টেড। কারণ কোনো না কোনো হোস্টিং এর সাথে যদি কানেক্টেড না থাকে তাহলে এই, খেয়াল করেন আমার এইখানে আমি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করেছি তখন আমার এর ভিতরে দেখেন আমি এইচটি ডক্স এর ভিতরে ঢুকি, ঢুকে সাপোজ এই এক একটা দেখেন এইগুলো কিন্তু অনেক জায়গা খাইছে, খেয়াল করেন টুকটাক টুকটাক মোটামুটি দেখেন এখানে ক্যালকুলেট হচ্ছে এটা 153 এমবির মতন খাইছে। তার মানে কি এটা 153 এমবি জায়গা নিছে আর। তার মানে এই যে জায়গাটা এটা কোন জায়গা থেকে নিচ্ছে, আমার কম্পিউটার থেকে নিচ্ছে। তাহলে আপনাকে কি এই ডোমেইনটাকে সার্ভার করার জন্য আপনাকে কি হোস্টিং লাগবে, অর্থাৎ অনলাইন সার্ভার লাগবে। তাহলে অনলাইন সার্ভার বলতে আপনি অনলাইনে একটু স্পেস নিবেন, সেই স্পেসটাকে কি বলা হচ্ছে, হোস্টিং। তাহলে হোস্টিংটা কোথা থেকে নিতে পারেন, এই হোস্টিং ডোমেইন এর জন্য এই ডোমেইন হোস্টিং ক্লায়েন্ট কিনে দিবে। ঠিক আছে, ডোমেইন হোস্টিং সবসময় ক্লায়েন্ট কিনে দিবে। ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে যে এটা নিয়ে নিবেন। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ওকে বলবেন যে ওর ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস দিতে। ও যখন ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস দিবে দেন আপনি কাজ করতে পারতেছেন। আর যদি ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস না দেয় আপনি ওকে বলবেন যে তোমার কি ডোমেইন হোস্টিং আছে, যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে তোমাকে এটা কিনতে হবে। তাহলে ও কোথা থেকে এই ডোমেইন হোস্টিং কিনবে, এই ডোমেইন হোস্টিং কেনার জন্য ইন্টারন্যাশনাল ভাবে অনেকগুলো মার্কেট প্লেস আছে, হ্যাঁ। যেমন গোড্যাডি একটা, তারপরে যদি হোস্টিং যার একটা আছে, দেখেন এই হোস্টিং যার, তারপর হচ্ছে নেম চিপ আছে। ঠিক আছে, আমি যদি গুগলে লিখে একটু সার্চ করি, দেখেন গুগলে লিখে সার্চ করি যে বেস্ট হোস্টিং প্রোভাইডার, প্রোভাইডার এটা লিখে যদি সার্চ করি দেখেন এইখানে অনেকগুলো, যে অ্যামাজন এডব্লিউএস হচ্ছে যে অ্যামাজনের একটা ওয়েব সার্ভার, এটা খুবই ফাস্ট, অনেক ফাস্ট একটা ওয়েব সার্ভার, হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন এখানে কি কি আছে, এইখানে দেখাচ্ছে অনেকগুলো, কি কি দেখাচ্ছে দেখেন, হোস্টিং যার আছে, ড্রিম হোস্ট আছে, সাইড গ্রাউন্ড আছে, গোড্যাডি, ব্লু হোস্ট, এ টু হোস্টিং, হোস্ট গেটর আছে, আইন মোশন হোস্টিং আছে, আয়ন্স আছে। ঠিক আছে, এরকমের আরো অনেক আছে, হ্যাঁ। আরো অনেক হোস্টিং প্রোভাইডার আছে বাংলাদেশে, আরো অনেক আছে। দেখেন এর ভিতরে কিন্তু নেম চিপ নাই, বাট নেম চিপ কিন্তু হোস্টিং প্রোভাইড করতেছে। ঠিক আছে, এরকম আরো অনেক হোস্টিং প্রোভাইডার আছে। এখন এইখানে এক একটা হোস্টিং প্রোভাইডারের হোস্টিং এর দাম এক এক রকমের হতে পারে। তো ক্লায়েন্টকে বলবেন যে তোমার যেখান থেকে সুবিধা হয় তুমি সেইখান থেকে কিনে দাও। আর যদি আপনি সাজেস্ট করেন তাহলে হোস্টিং জার থেকে সাজেস্ট করতে পারেন, কারণ হোস্টিং জার আপনার $3 করে পার মান্থে হোস্টিং প্রোভাইড করে থাকে। ঠিক আছে, এটাই 1 বছর মেয়াদি একটা ডোমেইন আপনি ফ্রিতে পাবেন এটা। তো বেসিক্যালি হোস্টিং, ডোমেইন হোস্টিং যখন ও কিনে দিবে, কিনে দেওয়ার পর কোন কোন হোস্টিং এ আপনি পাবেন কি এরকমের একটা সি প্যানেল পাবেন, আবার কোন কোন হোস্টিং এ দেখা গেল এরকমের সি প্যানেল নাও পেতে পারেন। যেমন আপনার ওইখানে শুধু পেতে পারেন, ওটাকে কি বলে যে অ্যাডমিন প্যানেল পেতে পারেন, ওইখান থেকে ঢুকতে হবে। আমরা স্পেসিফিক ভাবে এগুলো আস্তে আস্তে যখন কাজ করবেন তখন আরো ভালো বুঝে যাবে। তো খেয়াল করেন সি প্যানেলটা মূলত কি, সি প্যানেলটাই মূলত কি কি থাকে, এই সি প্যানেলটাই মূলত হচ্ছে আপনার ওয়েব সার্ভারের কন্ট্রোল প্যানেল আর কি। ঠিক আছে, সি প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল। এইখান থেকে আপনি আপনার দেখেন এইখানে কিন্তু আমার ফাইল ম্যানেজার আছে, যেমনটা আমার কম্পিউটারে ছিল। আমার কম্পিউটারে কিন্তু ফাইল ম্যানেজারে গেলে অর্থাৎ আমি কিন্তু এখানে এই যে ফাইল ম্যানেজার ছিল আমার, এই যে আমি যদি এখানে দিস পিসিতে যাই দেখেন এখানে আমার বিভিন্ন ড্রাইভ দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাকে আমরা ফাইল ম্যানেজার নামে চিনে থাকি। ঠিক একই প্রসেস দেখেন আমার ইসের সি প্যানেলেও কি একটা ফাইল ম্যানেজার আছে। এই ফাইল ম্যানেজারের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে দেখেন এর ভিতরে জাস্ট লোকাল কম্পিউটারের মতন এরকমের ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভিতরে আমরা চাইলে ইমেজ, ভিডিও, অডিও স্টোর করে রাখতে পারি। স্টোর করে রাখলে হবে কি যে গুগল ড্রাইভের মতন কাজ করবে, ওই লিংকটা আমি যাকে দিব সে চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখেন এই যে ফাইল ম্যানেজারের মতন, এই আর কি। ঠিক আছে, এটা গেল। এখন এই সি প্যানেলে দেখেন আমি যেটা বললাম যে সি প্যানেলটা পেতে গেলে আপনাকে কি করতে হবে, একটা ডোমেইনকে এর সাথে কানেক্টেড করতে হবে। দেখেন আমি এই যে ডোমেইনটাকে এর সাথে যখন কানেক্টেড আছে তখন কিন্তু আমি সি প্যানেলে প্রবেশ করতে পারছি, এটা।
তাহলে আমার এই যে ডোমেইনটা দেখেন, এই যে কিন্তু এই ডোমেইনটা এই সি প্যানেলের সাথে কানেক্টেড। এগুলো পরে দেখবো যে কিভাবে একটা ডোমেইন একটা হোস্টিং এর সাথে কানেক্ট করবেন, ঠিক আছে। তো আমার আপাতত এই যে হোস্টিংটা, এখন দেখবো কি এই হোস্টিং এর ভিতরে, অর্থাৎ যেহেতু ডোমেইন আছে, আমরা একটা সাব ডোমেইন কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে। এই সাব ডোমেইন ক্রিয়েট করা আপনার ক্লায়েন্টের জন্য লাগবে না, বাট তারপরেও দেখে রাখি সাব ডোমেইন কিভাবে ক্রিয়েট করব, অথবা একটা অ্যাড অন ডোমেইন কিভাবে এখানে অ্যাড করতে পারি। অ্যাড অন ডোমেইন বলতে কি বুঝতেছি, যে সম্পূর্ণ মনে করেন যে হোস্টিং যার একটা ডোমেইন, এটাকে বলা হচ্ছে একটা অ্যাড অন ডোমেইন। মনে করেন যে আমি এখান থেকে একটা ডোমেইন কিনলাম, সেই নতুন একটা ডোমেইনকে আমি আমার হোস্টিং এর সাথে কানেক্টেড করতে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, এর ভিতরে এর ভিতরে খেয়াল রাখতে হবে যে এর ভিতরে এইখানে লেখা আছে দেখেন ডোমেইন, খুঁজে বের করতে হবে আপনাকে। দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা সরাসরি অপশন দিয়ে রাখিছে, এইখান থেকে কিন্তু সরাসরি এক ক্লিকের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, যেটা কিন্তু আপনার লোকাল হোস্টে যখন করেছেন একটু কষ্টসাধ্য হয়েছে, কিন্তু এখানে অনেক ইজিতে আপনি করতে পারবেন। হ্যাঁ, দেখবো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবো। ভাই ভাই একটা কথা বলবো। বলো। ওই আগের দিনে যে ক্লাসটা মিস করলাম, ওই ক্লাসটার তো ভিডিও দিন নেই। না, আগের দিনেরও তো ক্লাসের ভিডিও দেওয়া আছে। কবের ক্লাসের কথা বলতেছো? এই তো ওই যে 2 দিন আগে যে ক্লাসটা হলো না। ও না, ওইটা তো হয়নি। 2 দিন আগে জিজ্ঞেস করেছি কে কে লাইনে আসো, কেউ লাইনে নাই, তাই তো ক্লাস নেই। ঠিক আছে, আচ্ছা। ভাইয়া এতক্ষণ এতক্ষণ আমি আমার মানে কি যেন তো মোবাইলে শব্দ হচ্ছিল না, এই এখন কেবল ব্লুটুথ কানেকশন করে শব্দ শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, আর তাহলে তোমার আমারটা এই সমস্যা ছিল, আপনার ওই কথা মাঝে মাঝে বাইরে যাচ্ছিল। আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? এখন এখন শুনতে পাচ্ছি, ব্লুটুথ কানেকশন করার পরে শুনতেছি। তাহলে বোধহয় সাউন্ড সমস্যা, বা তোমার সাউন্ড কমায় গেছে, বা এরকম হতে পারে কিছু একটা। আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো শুনতেছি সবকিছুই। আচ্ছা, তাহলে সম্ভবত সাউন্ডের সমস্যা হচ্ছে এরকম কিছু। আচ্ছা, যাই হোক। তো যেটা বলছিলাম যে ডোমেইন এইখানে কিভাবে কানেক্ট করব। হ্যাঁ, তো এইখানে যদি খুঁজে না পান কোন জায়গায় ডোমেইন, এইখানে সহজে একটা সার্চ করার একটা জায়গা আছে। হ্যাঁ, আগে আমরা দেখবো যে এর ভিতরে কি কি আছে। দেখেন আমার এইখানে ইমেইলের প্ল্যান আছে, যার কারণে কিন্তু আমি এখানে ওয়েব মেইল খুলতে পারবো। হ্যাঁ, আমি আপাতত ওয়েব মেইলে গেলাম না, কারণ কি ওয়েব মেইল আবার আলাদা পার্ট, ওদিকে পরে যাবো। হ্যাঁ, এরপরে দেখেন এইখানে এইগুলো আপাতত আমাদের দরকার নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে ইমেইলের জন্য। আমাদের দরকার ফাইল ম্যানেজারের জন্য। দেখেন ফাইল ম্যানেজারের জন্য এই যে ফাইল ম্যানেজারটা, এটা আপনি বেসিক্যালি করতে পারেন। এরপরে দেখেন ইমেজের একটা ফোল্ডার আছে। হ্যাঁ, এর ভিতরে ইমেজ গুলো স্টোর করতে পারেন আপনি চাইলে। আবার চাইলে আমাদের এইখানে যত ইমেজ আছে এইগুলো এখানে স্টোর হতে পারে, ঠিক আছে। একটু দেখি, দেখেন আমার এখানে এই ইমেজ আমি চাইলে এই কয় ফরম্যাটে করতে পারি, কনভার্ট করতে পারি। আমাদের দরকার নাই, আমাদের ফাইল ম্যানেজারটা আপাতত দরকার, আপাতত সেটাই করি। হ্যাঁ, এটা এছাড়া সি প্যানেলের অনেক কাজ, অনেক কাজ আমাদের এত দরকার নেই। আপাতত দরকার কি, ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করব, ক্লায়েন্টের ডোমেইনটাকে কিভাবে তার হোস্টিং এর সাথে কানেক্ট করে দিব। যদি ওরা ডোমেইন হোস্টিং একই প্রোভাইডারের কাছ থেকে নেয়, তাহলে অবশ্যই কানেক্ট করা থাকবে। আর যদি না থাকে, তাহলে ওই যে ডোমেইন বা হোস্টিং প্রোভাইডারের অ্যাক্সেসটা আপনাকে সে দিবে, সেই জায়গায় কাস্টমার সাপোর্টে গিয়ে আপনি সহজে ওদের সাথে চ্যাট করতে পারবেন। চ্যাটে যেয়ে আপনি ওদেরকে বলবেন যে এটা কানেক্ট করে দিতে, ওরা মানে ইজি ভাবে কানেক্ট করে দিবে। সহজ, এটা হচ্ছে সহজ বুদ্ধি। হ্যাঁ, আর যদি না পারেন তাহলে নেম সার্ভারটা এডিট করে করতে হয়, সেগুলো পরে দেখবো আমরা। হ্যাঁ, আগে দেখবো হচ্ছে কি, যে তাহলে এখানে একটা সাব ডোমেইন কিভাবে বা ডোমেইন আমরা কিভাবে করব। তাহলে দেখেন এইখান থেকে আমরা খুঁজে বের করি এখানে কোথায় ডোমেইন লেখা আছে, দেখেছেন কোন জায়গায় কি আছে ডোমেইন লেখা? খুঁজে কিন্তু পাচ্ছি না। না, খুঁজে পাচ্ছেন? কোথাও না কোথাও তো আছে, খেয়াল করেন দিন কোন জায়গায় আছে। এই যে দেখেন ডোমেইন লেখা আছে, ঠিক আছে। এটা আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম পিএইচপি মাইঅ্যাডমিন দিয়ে, এই সেই ডাটাবেসটা এইখানে আমাদের অটোমেটিক্যালি সব করা আছে। ওয়েব সার্ভার মানে সবকিছু বানানো, রেডিমেড বানানো, আমাদের এখানে ঢুকে শুধু কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমি একটা ডোমেইন, দেখেন এই যে ডোমেইনে ক্লিক করব আমরা, যেহেতু অন্য ডোমেইন কানেক্ট করতে চাই,
তাহলে ডোমেইনে ক্লিক করে আমাদের কি করতে হবে, ওই সেই ডোমেইনটাকে আমাদের এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে আমাদের এইখানে হচ্ছে যে ডোমেইনের নেম দিতে হবে। যেমন মনে করেন আমি এখানে দিয়ে দিলাম, এটা যেহেতু আমার আছে তাহলে মনে করেন যে আমি এখানে দিয়ে দিলাম SM, মনে করেন যে আমি এই নামের ডোমেইনটাকে এখানে কানেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। দেখেন এইটা তো এইখানে বলতেছে কিন্তু যে এইটা শেয়ার করবে, যে আমার যে রুট ফাইলটা ওইটাকে শেয়ার করবে নাকি অ্যানাদার ফাইল ক্রিয়েট করে নেবে। আমি আমার পাবলিক আন্ডারস্কোর HTML কে তো শেয়ার করতে দিব না। কেন দিব না? কারণ আমার এইটার ভিতরে আমার প্রাইমারি ডোমেইনটা কানেক্টেড আছে। তাহলে আমি যদি এইটাকে শেয়ার করি তাহলে এই ডোমেইন লিখে কেউ সার্চ করলে আমার এই ডোমেইনটা চলে আসবে কিন্তু এটা। সুতরাং আমি এটাকে টিকটাকে উঠায় দিব, উঠায় দিয়ে যখন সাবমিট করব, দেখেন সাবমিট করলে আমাদের ওই ডোমেইনটা চলে আসবে, ঠিক আছে। এখন আমার কিন্তু এখানে সাব ডোমেইনও ক্রিয়েট হচ্ছে প্লাস ডোমেইনও ক্রিয়েট হচ্ছে। খেয়াল করেন একসাথে দুটোই ক্রিয়েট হচ্ছে। কেন হচ্ছে? এই সাব ডোমেইন পরে আপনি আবার ডিলিট করতে পারবেন, ওটা নিয়ে সমস্যা নাই। আপাতত কেন হচ্ছে, যে হচ্ছে এই কারণে যে আপনি এই প্রাইমারি ডোমেইনের আন্ডারে সি প্যানেল কানেক্টেড, যার কারণে এইটা এখানে চলে আসতেছে, এক্সট্রা একটা সাবডোমেইন ক্রিয়েট হচ্ছে। বাট যখন আপনি একটা প্রাইমারি ডোমেইন কানেক্ট করবেন মানে থাকবে আর কি, তখন এটা আসবে না, ঠিক আছে। আমি যদি একটু সাবমিট করি, দেখেন আমার এটা হবে না। এইখানে হতেও পারে, হলে সাবডোমেইন ক্রিয়েট হবে বাট প্রাইমারি ডোমেইন ক্রিয়েট হবে না। দেখেন কি আসে, একটু ওয়েট করে দেখি, এখানে লোডিং নিচ্ছে, নিবে না। কারণ কি? এই যে দেখেন ইরর দেখা যাচ্ছে। কারণ কি বলেছে, কি দা ডোমেইন অলরেডি এক্সিস্ট ইন দা ইউজার ডাটা, ঠিক আছে। তার মানে আমার এই ডোমেইনটা কোনো না কোনো জায়গায় কানেক্টেড আছে, যার কারণে এটা নিচ্ছেন। হ্যাঁ, মানে সম্পূর্ণ একটা নতুন ডোমেইন যখন আমরা এখানে কানেক্ট করব তখন এটা কিন্তু নিবে। কানেক্ট করতে গেলে এখানে এই যে আমার যে হোস্টিং আছে, এই হোস্টিং এর নেম সার্ভার গিয়ে ওই ডোমেইনের আন্ডারে কানেক্টেড করে দিয়ে আসতে হবে, নেম সার্ভারে গিয়ে অ্যাড করে দিয়ে আসতে হবে, দেন হচ্ছে আমরা এটা পাবো, তা না হলে পাবো না, ঠিক আছে। তো আপাতত যেহেতু এটা গেল, আমরা তাহলে কি করি, একটা সাবডোমেইন ক্রিয়েট করি। তাহলে সাবডোমেইন আমি এখানে একটা সাবডোমেইন ক্রিয়েট করি, মনে করেন কি ওয়েব ওয়ান নামের আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করতেছি, ঠিক আছে। তাহলে আমি ওয়েব ওয়ান নামের একটা সাবডোমেইন ক্রিয়েট করব। হ্যাঁ, তাহলে দেখেন আমি, আচ্ছা আবার তাহলে রিটার্ন করি, এই রিটার্ন থেকে একেবারে ফার্স্টের থেকেই করি। দেখেন এই যে ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে করি কি ওয়েব ওয়ান, ঠিক আছে। আমি এটা শেয়ার, এটার ভিতরে যাব না, আমি এখানে কি করব, আচ্ছা এইটার পরে দেখেন কিন্তু এইখানে কি লেখা আছে, তার ডোমেইন নেম মাস্ট বি ইনক্লুড অ্যাট লিস্ট 2 লেভেলস, ঠিক আছে। একটা ডোমেইন পরে কি ডট কম, ঠিক আছে, এইরকম করে কিন্তু থাকে। তাহলে আমি এখানে দিব কি ডট বিডি ডট কম। কেন দিচ্ছি এটা, কেন দিচ্ছি দেখেন, এটা যদি দিই বা এইভাবে যদি দিই, এইটা এটা দিচ্ছি যে আমি আমার এই ডোমেইনের আন্ডারে সাবডোমেইনটা ক্রিয়েট করতেছি এটা। তাহলে আমি এখানে সাবমিট করি, দেখেন আমার কিন্তু এবার কিন্তু অ্যানাদার যে আলাদা যে একটা সাবডোমেইন হয়েছিল ফার্স্টে যখন অ্যাড অন ডোমেইন অ্যাড করার জন্য, এখানে কিন্তু সেই অপশনটা আসে নাই। কেন? কেউ অলরেডি নিয়ে নিছে একটা সাবডোমেইন। দেখেন আমি যদি এবার আমার এই বিডি হাউস রেন্ট, আমি যদি একটু খেয়াল করেন যে বিডি হাউস রেন্ট এর আগে, এর আগে যদি আমি একটু লিখে সার্চ করি, কি নামে করেছি মনে আছে, ওয়েব ডট, তাহলে আমি এখানে লিখবো কি ওয়েব ওয়ান, সম্ভবত দিছিলাম ওয়েব ওয়ান ডট, এটা যদি লিখে সার্চ করি, দেখেন আমার ডোমেইনটা কিন্তু লোড হয়ে আছে, ঠিক আছে। এই রকমের হাবিজাবি আইছে, কারণ কি আমার ডোমেইনে আপাতত এসএসএল অ্যাড করা নাই, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ এই যে একটা ওয়ার্নিং দিচ্ছে, এই ওয়ার্নিংটা কেন দিচ্ছে, এসএসএল কানেকশন নাই। দেখেন আমার এইখানে কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং নাই, দেখেন এটা কানেকশন ইজ সিকিউর লেখা আছে, হ্যাঁ বাট এইখানে কিন্তু ওটা নাই যে নট সিকিউর। কারণ কি, যে এইখানে এসএসএল টা নাই, সোশ্যাল সিকিউরিটি
ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এইটা এখানে অ্যাড করা নাই, যার কারণে আমাদের ওইটা ওয়ার্নিং দিচ্ছে। এটা কিছু সময়ের ভিতরে অ্যাড হয়ে যাবে, কারণ আমার ওয়েবসাইটে কি যতগুলো সাবডোমেইন ক্রিয়েট করব ওর ভিতরে বা ওর আন্ডার অটোমেটিক্যালি ও নিয়ে নিবে, ঠিক আছে। এখন আমরা এই যে সাবডোমেইনটা ক্রিয়েট করলাম, এই সাবডোমেইনের ভিতরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাহলে কিভাবে করব? একেবারে সহজ বিষয়। এই সাবডোমেইনের ভিতর ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমি আমার সি প্যানেলে চলে যাব। দেখেন আমার সাবডোমেইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কই, এই যে web1.eto, ঠিক আছে। আমি যদি এটাকে এখান থেকে একটু ওপেন লিংকে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই যে এখনো কিন্তু এটা আসতেছে, কারণ কি এসএসএল অ্যাড হয়নি। আমি তাহলে এখান থেকে সি প্যানেলে চলে গেলাম, ব্যাক করলাম সি প্যানেলে গিয়ে আমার এই ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাহলে এইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য সি প্যানেলের ভিতর সহজে একটা অপশন আছে, সেটা হচ্ছে সফটওয়্যার ক্লজ। দেখেন এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের ভিতরে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লজ, মানে এখানে সফটওয়্যার ক্লজ একটা ফিচার দিচ্ছে যেটা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার জন্য কার ভিতর, সি প্যানেলের ভিতর। আমি জাস্ট এই ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লজে ক্লিক করব, ঠিক আছে। এখানে দুটো ওয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, একটা আমরা লোকাল হোস্টে যেভাবে ওয়ার্ডপ্রেস আপলোড করে করেছি ওইভাবে, আর একটা আছে সরাসরি এখান থেকে। হ্যাঁ, আমি এটাকে একটু ডাবল ট্যাবে ওপেন করি। দেখেন ডাবল ট্যাবে কেন ওপেন করতেছি দেখা দিচ্ছি। এখান থেকে ব্যাকে যাই, যে আমি যে ডোমেইনটা ক্রিয়েট করলাম, দেখেন এই ডোমেইনটা ক্রিয়েট করার ফলে আমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে না, এর দেখেন আমার এই ফাইল ম্যানেজারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ক্লিয়ার দেখতে পাবেন। দেখেন এই যে আমার এই কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই ফোল্ডারটা কেন, আমি একটা ডোমেইন ক্রিয়েট করেছি, যার কারণে আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এর ভিতরে আপাতত একটা ব্ল্যাঙ্ক ফাইল আছে, আমি ব্ল্যাঙ্ক ফাইল ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই ব্ল্যাঙ্ক ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম। আমার তার মানে আমার আপাতত ডোমেইনটা কি এমটি অবস্থায় আছে, এর ভিতরে কিছুই নাই। তাহলে কি করতে চাচ্ছি, আমি এইটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। তাহলে দুটো ওয়েতে করতে পারি, একটা হচ্ছে এই সফটওয়্যার ক্লসের মাধ্যমে, আর দ্বিতীয়ত হচ্ছে কি যে সরাসরি লোকাল ভাবে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকি, এই ওয়ার্ডপ্রেসটাকে দেখেন এর ভিতরে এই যে ফোল্ডারটা ঢুকবো, এর ভিতরে এইখান থেকে দেখেন আপলোড করার জায়গা আছে, এই যে আপলোড, সরি এই যে এইখান থেকে এই যে আপলোড করার জায়গা আছে, এই আপলোডে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসটাকে এইখানে আপলোড করে দিব, ওই যে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটাকে আপলোড করে দিব। আপলোড করে দিয়ে ওটাকে কি আনজিপ করব, আনজিপ করে ওই যে ভাবে ডিরেক্টরি থেকে ফাইলগুলোকে নিয়ে আসছিলাম সরাসরি এখানে এনে ছেড়ে দিব, ঠিক আছে। কেমন ভাবে ছেড়ে দিব, যেমন দেখেন এই যে এইটা, এই যে ওয়ার্ডপ্রেসে দেখেন এই যে ফাইলগুলো, এইগুলো কিন্তু আমরা এখানে ছেড়ে দিছি, ঠিক আছে। এইগুলো ছেড়ে দিছি, যার কারণে কিন্তু এইগুলো এখানে চলে আইছে, ঠিক আছে। এটা গেল, আচ্ছা এটা গেল এখানে। আচ্ছা যাই হোক, তাহলে তাহলে আপাতত আমাদের কোনো ফাইল কিন্তু নাই, ঠিক আছে, এমটি অবস্থা আছে। তাহলে এইটা গেল লোকাল ভাবে। এখন ওটাও পরে আবার আস্তে আস্তে দেখা দিব, সমস্যা নাই। সফটওয়্যার ক্লসেরটা আগে দেখি। তাহলে সফটওয়্যার ক্লসে এখানে ইজি ভাবে জাস্ট ক্লিক করব কি ইনস্টলে। এই ইনস্টলে ক্লিক করার পর দেখেন এর ডিরেকশন আমাকে দিবে। এখানে ডিরেকশন দিচ্ছে যে আমি কি এসএসএল অ্যাড করতে চাচ্ছি। এই যে এইচটিটিপি এসএসএল নাই, বাট এইচটিটিপিএস, এই এসটা থাকা মানে বুঝবেন এসএসএল আছে। তাহলে এইটা দেওয়া মানে এসএসএল নাই, আর এটা দেওয়া মানে বুঝবেন কি এসএসএল আছে। তাহলে আমি এইখানে এটা দিলাম। এইখান থেকে আমার ডোমেইনটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি যে ডোমেইনটা ক্রিয়েট করেছি, আমি সেই ডোমেইনটা এখানে সিলেক্ট করে দিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমার এই যে web1bdhouse.in এই ডোমেইনটা ক্রিয়েট করেছি, এটা কোন ডিরেক্টরির ভিতরে আমি নিতে চাচ্ছি কিনা দরকার নাই, আমার এমটি ডিরেক্টরি থাক। তা না হলে আমার কি করতে হবে, এই ডোমেইনটার পরে আবার wp অ্যাড করে আমার ডোমেইনটাকে সার্চ করতে হবে, দরকারই নাই, আমি যেভাবে আছে সেইভাবেই করব। হ্যাঁ, এইভাবে। এখন দেখেন আমার ওয়েবসাইটের সাইট নেম, ওই যে আমরা ওয়েবসাইট নেম দিছিলাম, তাহলে আমি এটা দিলাম ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে মনে করেন যে বিডি নিউজ দিলাম, বিডি বিডি নিউজ, ঠিক আছে। কারণ আমরা এইটার ভিতরে একটা নিউজ পেপার ওয়েবসাইটের মতো করে ছোটখাটো করে তৈরি করব। হ্যাঁ, তাহলে বিডি নিউজ দিলাম।
তাহলে সাইটের ডেসক্রিপশন এখানে দিতে পারেন কি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আমি এখানে দিলাম কি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। দেন এই জায়গায় হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, ইমেইল, এইগুলো কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট ফর ওয়ার্ডপ্রেস। এবার এইখানে এটা কার জন্য হবে? জাস্ট ওয়ার্ডপ্রেস এর জন্য হবে, আমাদের কিন্তু এখানে ডেটাবেজের কিছু কাজ করা লাগতেছে না, ডেটাবেজ ওয়ার্ডপ্রেস নিজেই ইনস্টল করে নিবে, ঠিক আছে? তাহলে এইখানে আমি মনে করেন কি ইউজার নেম যেহেতু বিডি নিউজ দিছি, আমার এটা কি web.bdhouserent.com, তাহলে আমি এখানে দিলাম কি অ্যাডমিন না দিয়ে আমি দিলাম ওয়েব অন, ঠিক আছে, ওয়েব অন, তারপর দিলাম বিডি হাউস রেন্ট, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এর পাশাপাশি পাসওয়ার্ডটা আমি কি দিতে যাচ্ছি, পাসওয়ার্ডটা আমি এখান থেকে জেনারেট করতে পারি, হ্যাঁ আমরা জেনারেট করে নিব, কারণ এটা স্ট্রং পাসওয়ার্ড দিব আমরা, সবসময় মাথায় রাখবেন ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করবেন সেইগুলো খুবই সিকিউরিটির সাথে করবেন, এইগুলো খুবই স্ট্রং দিবেন, কারণ ক্লায়েন্টকে যখন আপনি এখানে ওই যে বলে না ঢিলে ঢালা পাসওয়ার্ড দিবেন বা ইডি দিবেন, তখন ওয়েবসাইট যদি হ্যাক হয় ক্লায়েন্ট এসে কিন্তু আগে আপনারে ধরবে যে তুমি কি ওয়েবসাইট বানায় দিছো আমাকে, যে এই জায়গা থেকে আমি ঢোকা মাত্রই আমার ওয়েবসাইটে হ্যাক করে নিয়ে গেল, ঠিক আছে? এইটা এই কারণে হচ্ছে কি ক্লায়েন্টের কাজ করার জন্য সব সময় আমাদের মাথায় রাখতে হবে কি যে এখানে যেন আমাদের কি হয় সিকিউরিটিটা বজায় থাকে, ঠিক আছে? তাহলে সিকিউরিটিটা বজায় থাকলে আমাদের কোনো টেনশন নাই। আচ্ছা, যেহেতু আমি এটা ক্রিয়েট করতেছি আমি এই ইউজার অ্যাক্সেসটা একটু সেভ করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো পরে আবার ডিলিট করে দিব, হ্যাঁ এটা আর কি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে ইউজার অ্যাক্সেস দিলাম, আমার এইখানে বাই ডিফল্ট কিছু প্লাগইন ইনস্টল হবে, ঠিক আছে? আমার বাই ডিফল্ট কোনো প্লাগইন এর দরকার নাই, আমি নিজে থেকে যা যা দরকার সেগুলো করে নিব, ঠিক আছে? এটা তো আমি ডোমেইনের নামটা একটু সার্চ করে নিই, মানে কপি করে নিই। আচ্ছা, এখন যেটা খেয়াল করেন, তাহলে এইখান থেকে হচ্ছে কি জাস্ট এবার ইনস্টলে ক্লিক করব, হ্যাঁ ওইখানে কিন্তু মেইল দেওয়ার একটা জায়গা ছিল, ওইখানে অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের জিমেইল ব্যবহার করবেন বা ইমেইল, ঠিক আছে? এটা বাই ডিফল্ট ভাবে অ্যাডমিন মেইল নিয়ে নিবে, ঠিক আছে, তবে ওদেরটা ইউজ করা বেটার। দেখেন আমার ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে, আর কোনো ভেজালই নাই, এক ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। আমি যদি এবার এই ডোমেইনটা লিখে সার্চ করি দেখেন আসবে কিনা, এখনো কিন্তু আসে নাই। কেন আসে নাই? এই ওয়েবসাইটটা ক্যাশ ধরে রাখিছে, হ্যাঁ আমি যদি সফটওয়্যার ক্লজ থেকে আসি, খেয়াল করেন এগুলো কেটে দিলাম, হ্যাঁ সফটওয়্যার ক্লজ থেকে আসি, দেখেন এইখান থেকে যদি আসি এই যে এইচটিটিপিএস দিয়ে যদি আসি, আমার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হইছে, মানে কি এটার ভিতরে সিকিউরিটিটাও কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে, যার কারণে আমার ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল কমপ্লিট। কিভাবে হলো? এক ক্লিকে হয়ে গেল। দেখেন আমি যদি এইখান থেকে এই যে অ্যাডমিন প্যানেলে যে ক্লিক করি, আমাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এই যে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে গেল। অথবা আমি কি এই যে ডোমেইনটা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, এইটা এই নামের পরে কি ডাব্লিউপি, এই ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা এখানে এর ব্যাকএন্ডে ঢুকতে পারবো, ঠিক আছে? এর ব্যাকএন্ডে ঢুকতে পারবো। এই ব্যাকএন্ডে এখন যেহেতু আমার লগইন অবস্থায় আছে, আমাকে তো লগইন অবস্থায় নিয়েই যাবে। এটা আপনাদের কি করবে যে ওইখানে যদি লগইন করা না থাকে ওয়ার্ডপ্রেস এর লগইনের জন্য বলবে আর কি, ঠিক আছে? এইটা তাহলে যেহেতু আমার কি হলো যে ওয়ার্ডপ্রেসটা কিন্তু আমার লাইভ সার্ভারেই কিন্তু ইনস্টল হলো, লাইভ সার্ভার ওয়ার্ডপ্রেস ইনস্টল হলো কিভাবে বুঝতে পারছেন? সাবডোমেইন আর অ্যাডন ডোমেইন সব একই নিয়ম, শুধুমাত্র এই সফটওয়্যার ক্লসে যখন ইনস্টল করি আমরা এখান থেকে, এখানে মনে করেন যে যখন ইনস্টল করি এই ইনস্টলের সময় আমাকে ডোমেইনটা সিলেক্ট করে দিতে হয়, এই ছাড়া আর কোনো পার্থক্য নাই। অ্যাডন ডোমেইন এবং সাবডোমেইন কিন্তু একই কাজ, বললাম এই যে এই জায়গা থেকে হচ্ছে আমাদের মেইন ডোমেইনটা সিলেক্ট করে দিতে হয়, এই ছাড়া আর কোনো কাজ নাই। বুঝতে কি পারছেন একটু? ফাহাদ বলো। ভাই বলতেছি কি যে আমি তো মানে ক্লাসের প্রথম দিকে থাকতে পারিনি, এই একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম বলো। যে আপনি যে ডিজাইন করা শিখাইছিলেন না স্যার ভাইয়া লোকাল সার্ভারে, হ্যাঁ হ্যাঁ লোকাল সার্ভারের ওই ডের সাথে কি এই যে কানেক্ট করা যাবে মানে এই যে সিস্টেমে,
মানে ওই জায়গায় যে ডিজাইনটা করেছি হুবহু ওই ডিজাইনটা এই এই ইস্যু নিয়ে হ্যাঁ আসবে। হ্যাঁ, কেন যাবে না? তুমি লোকাল সার্ভারে যা ডিজাইন করেছো ওইটা, ওই যে মনে আছে তোমাদের ব্যাকআপ মাইগ্রেশন দেখাইছিলাম একটা ক্লাসে, কিভাবে একটা ওয়েবসাইট ব্যাকআপ হ্যাঁ করবে, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে ব্যাকআপ ক্রিয়েট হ্যাঁ করবে। সেই ব্যাকআপ এই এই দেখো, মনে করো যে সেই ব্যাকআপটা আমাদের এইখানে আমি আপলোড করে দিলে হয়ে যাবে। যেমন আমি লোকাল হোস্টের যে ব্যাকআপটা ক্রিয়েট করেছি, সেই ব্যাকআপটা আমাকে লাইভ হোস্টে আগে রিকভার করতে গেলে আমাদের কি করতে হবে? লাইভ হোস্টের ভিতরে আগে অবশ্যই ওয়ার্ডপ্রেসটা কি ইনস্টল করতে হবে। তাহলে এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেন আমি এইখানে কি ওই যে অল ইন অল ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইন দিয়ে ব্যাকআপ ক্রিয়েট করেছিলাম, সেম প্লাগইন দিয়ে আমি এখানে ব্যাকআপটা রিকভার করতে পারবো। ব্যাকআপটা এখানে রিকভার করে আমি লাইভ হোস্টে ট্রান্সফার করে দিব, আমার কাজ খুব দ্রুততার সাথে শেষ হয়ে গেল। বুঝতে কি পারিছো? তার মানে তুমি লোকাল হোস্টে করে লাইভ হোস্টে সেটা আপলোড করতে পারবা, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট লাইভ হোস্টে কি করতে হবে? আগে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে দেন এইখানে তুমি আপলোড করতে পারবা। আপলোড করার পর তুমি এইখানে কিন্তু ইউজার অ্যাক্সেস চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ তুমি লোকাল হোস্টে যে ফাইলটার যে ওয়ার্ডপ্রেসে যে ইউজার অ্যাক্সেস ছিল, লাইভ হোস্টেরটা তো আলাদা ছিল। এখন এইখানে তুমি ওয়েবসাইট আনিছো কোনটা? পুরনো ওয়েবসাইট, অর্থাৎ লোকাল হোস্টের ওয়েবসাইট। তার মানে তখন তোমাকে এই ওয়েবসাইটে লগ ইনের জন্য ওই লোকাল হোস্টের ইউজার অ্যাক্সেসই ব্যবহার করতে হবে। বুঝতে কি পারিছো? আচ্ছা ভাইয়া, হুম, বলো। তাহলে তো মনে করেন যে মানে ক্লায়েন্টকে আমি কাজ দেখাবো আর আমি কাজটা করব লোকাল হোস্টে। লোকাল হোস্টে করার পরে সে জন্য এই আমাদের দেবে সবকিছু অ্যাক্সেস দেবে, তারপরে আমি তার করে মানে সব সেট আপ করে দিয়ে তারপর টাকা নিয়ে আসবো নাকি? এরকম কিছু? এটাও করতে পারো, অথবা কি করতে পারো, সবচেয়ে বেস্ট হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে করা। যদি ফাইবার বা আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করো এটা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট তোমাকে ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস দিয়ে দিবে। এই যে যেমন এই যে ওয়ার্ডপ্রেসের এই যে অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা দিয়ে দিবে, ঠিক আছে? দিয়ে দিলে সরাসরি তুমি এর ভিতরে, তুমি যেহেতু ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস পেয়ে গেছো, এর ভিতরে ঢুকে তো তুমি সরাসরি কাজ করতে পারতেছো। আর যদি ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস না দিয়ে ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস দেয়, তাহলে সেই ক্ষেত্রে ডোমেইনটাকে হোস্টিং এর সাথে কানেক্ট করে দেন তুমি ওর ভিতরে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজটা করতে পারতেছো। তাহলে ডোমেইন হোস্টিং কানেক্টেড অবস্থায় থাকবে, শুধু তোমাকে কি করতে হবে? সি প্যানেলে ঢুকে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেসটা সি প্যানেল থেকে কিভাবে ইনস্টল করবে ওটা কিন্তু আমি মাত্র দেখা দিলাম। এই যে এখান থেকে গিয়ে ইনস্টল করে তুমি কাজ স্টার্ট করবা, কাজ কমপ্লিট হয়ে যাবে, ওকে দেখাবা, ও যদি অ্যাপ্রুভ করে দেন তুমি ফাইবারে বা আপওয়ার্কে ডেলিভারি দিয়ে দিবা। ডেলিভারি হিসেবে একটা ইমেজ দিয়ে দিলে, কারণ তোমার ওয়েবসাইট অলরেডি লাইভ সার্ভারে আপলোড হয়েই রইছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা ইমেজ দিয়ে আপলোড করে দিলে ও ডেলিভারি হয়ে যাবে। বুঝতে কি পারিছো? আর লাইভ সার্ভারে হলে ক্লায়েন্ট সাথে সাথে দেখতে পারবে, ও রিভিশন দিতে পারবে যে এইখানে না এইখানে চেঞ্জ করো। হুম, এটা বুঝতে কি পারিছো? বুঝতে পেরেছি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। আচ্ছা, এবার মনে করো যেহেতু আমরা এখানে ঢুকে গেলাম, তাহলে ঠিক আগের মতন আমরা এখানে থিম প্লাগইন ইনস্টল করে করে আমরা আমাদের মতো করে আমাদের ওয়েবসাইটে কাজ করতে পারবো। বুঝতে কি পারিছো? আগামী দিন আমরা করব কি, এই যে ডোমেইনটা ক্রিয়েট করলাম, সাবডোমেইনটা ক্রিয়েট করলাম, এটাকে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে? একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করব। দেন এই নিউজ পোর্টাল ওয়েবসাইটটাকে, যেহেতু আমাদের এখানে লাইভ আছে, লাইভই থাকবে, ওইটাকে করে আমি দেখাবো রেসপন্সিভ ওয়েতে। হ্যাঁ, এর পাশাপাশি ওইটা আপনাদেরও করতে হবে। বুঝা কি গেল? কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন থাকলে আমাকে ভাইয়া বলতে পারেন। ভাইয়া হুম, বলো। বলতেছি কি যে কোনো কায়দায় কি মানে মনে করেন এমন একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেটা মানে মানে প্রথম দিনই পরে মানে প্রথম মিনিটেই আপনার ভাইরাল হয়ে যাবে এবং ট্রাফিক অনেক বেড়ে যাবে, এরকম কোনো সিস্টেম কিংবা এরকম কোনো ওয়েবসাইট আইডিয়া আছে আপনার মাথায়? ওটা তো হচ্ছে যে ভাইরাল যে বিষয়টা সেটা বলতেছো। দেখো, ওয়েবসাইট ভাইরাল তো তুমি নিজে করবা। তুমি নিজে যদি এসইও এক্সপার্ট হও, এসইও এক্সপার্ট তো বুঝতে পারিছো, সার্চ ইঞ্জিন হ্যাঁ অপটিমাইজেশন।
তুমি যদি তোমার ওয়েবসাইটটাকে খুব সুন্দর করে গুগলে র্যাঙ্ক করাতে পারো, তোমার একদিনে হবে না, 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওয়েবসাইট ভাইরাল হয় এইভাবে। আর ওয়েবসাইট ভাইরাল করতে গেলে তুমি কি নিয়ে ভাইরাল করবা? হয় অনেকে হচ্ছে যে সার্ভে টাইপের ওয়েবসাইট করে ভাইরাল করে, যেমন ইনকামের একটা সোর্স টোর্স এই সেই, হ্যাঁ, নিউজ পোর্টাল করেও ভাইরাল করে, যেমন অনেকে জব সার্কুলারটার একটু নিউজ আকারে দেখতে চায়, হ্যাঁ, এইভাবে অনেক। যেমন মনে করো যে আমি যদি এখানে একটা কোম্পানির জব লিখে সার্চ করি, দেখো এখানে লিখলাম যে বিডি কোম্পানি জবস লিখে সার্চ করি, দেখো এইখানে বিডি জবস তো আছে, লিঙ্কডইন আছে, দেখো এছাড়া আরো আদার্স ওয়েবসাইটের লিংক কিন্তু এখানে চলে আসে, দেখিছো? এই একটা অল জবস, টেলিটক, বিক্রয়.com, হ্যাঁ, এই এরা প্রত্যেকে কিন্তু 1-2 দিনে এখানে মার্কেটে আসতে পারেনি, হ্যাঁ। এটা এখানে ঢুকলে ওদের ওয়েবসাইটের আমরা দেখতে পারবো, তার মানে ওরা, দেখো আমি লিখলাম এইটুক, আমাকে সার্চ রেজাল্ট দেখাচ্ছে কতটুক, আমার এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না। নিচেই দেখাচ্ছে কিনা দেখো, এখানে 9 পেজ পর্যন্ত আছে, তার মানে বোধহয় 9 নাম্বার পেজে যাওয়ার পরে দেখি আর আছে কিনা, দেখো 12 নাম্বার পেজ, তার মানে আরো অনেক আছে। ঠিক আছে, তার মানে তোমাকে এদের ভিতর থেকে র্যাঙ্ক করায় ফার্স্ট পেজে আনতে হবে। তাহলে এটাকে কি করতে হয়? যে এসইও করতে হয়। ঠিক আছে, যে যত বেশি এসইও এক্সপার্ট হয় সে তত বেশি। যেমন তুমি ফেসবুকে দেখবা তোমার টাইটেল ইউজ করার কারণে কিন্তু যে এমন কিওয়ার্ড ইউজ করবা যার কারণে কিন্তু তোমার নিউজ গুলো ভাইরাল হবে। ঠিক আছে, বুঝতে কি পারছো? ভাই বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন? আমরা বেশ কয়েকটা ওয়েবসাইট দেখবো, মানে ওয়েবসাইট বানাবো। একটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট বানায় দেখাবো, 2 নাম্বার হচ্ছে যে একটা ই কমার্স ওয়েবসাইট বানায় দেখাবো, ওর পাশাপাশি আপনাদের কাজ থাকবে। আর কাস্টম ডিজাইন তো আমরা নিজেরা করলাম, কাস্টম ডিজাইন সর্বপ্রথম আমি আপনাদের শিখাইছি। এখন এর পাশাপাশি আরো অনেক প্লাগইন আছে, বলেছি ইনস্টল করবেন কাজ করবেন, ইনস্টল করবেন কাজ করবেন, কিন্তু করেছেন কেউ? হুম। ভাইয়া আমার 24 তারিখে পরীক্ষা, আমি তো কয় তারিখ? বুঝতেই পারতেছি। 24 তারিখে এই মাসে। কেন, তোমার তো পরীক্ষা চলে আইছে প্রায়। আর তুমি টুকটাক প্র্যাকটিস তাহলে পরে করো, সমস্যা নেই, আগে তো পরীক্ষা, হ্যাঁ। ভাই এতদিন পড়াইনি, আমি একটু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ। এতদিন তো পড়িনি, এই আমি তো দেখতেছি। এটাই তো হয়। ঠিক আছে, পরীক্ষার সময় আসলে সেই সময় দেখবা যে ওই যে বলে না যে মাথার ঘাম ছুটে যায় আর কি, হ্যাঁ? নাই, যাক ওটা বিষয় না, দুটোই করে যেতে হবে, এই হচ্ছে যে বিষয়। তোমার ইসের আগে আমার হচ্ছে যে তোমার সূচিপত্রের ছবি তুলে পাঠায় দিয়ে না, তোমার থিওরি দেখায় দিব আমি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে তো মেলা ভালো হবে না? তো ছবি তুলে পাঠায় দিয়ে নে, দেখায় দিবা, ওগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ? আচ্ছা, তাহলে এগুলো প্র্যাকটিস করো, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন তাহলে সবাই, আল্লাহ হাফেজ।